শেখ হাসিনার একটা ফোন কলে বলা হচ্ছে, একজনে বলতেছে আমরা ওদেরকে ঘরে ঘরে গিয়ে মারবো। তো শেখ হাসিনা বলতেছে যে আরে কইরা দেখাও। তো এই কইরা দেখাইছে। হাদির মৃত্যুর ঘটনাটা এখন আমাদের কাছে খুবই সুস্পষ্ট। প্রথমত হাদির জীবনের উপর থ্রেড তৈরি করা হয়েছে। তারপরে খুনিচক্র একটা পরিকল্পনার মধ্য দিয়ে হাদির খুব কাছাকাছি পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে হাদিকে কিন্তু তারা খুব নিকট থেকে হত্যা করতে পারত। তার রুমে গিয়েছে, তার অফিসে গিয়েছে, তাকে পারত, কিন্তু সেটা না করে তাকে হত্যা করার জন্য একটা ডেট ফিক্স করা হয়েছে, এবং সেই ডেটটা হচ্ছে আমাদের ইলেকশনের শিডিউল ডিক্লেয়ারের ডেট। এবং তাকে গুলি করে নৃশংসভাবে পাবলিকলি কিল করা হয়েছে। এবং কিল করার পরে এই খুনিরা আবার নিরাপদে, যেটা এখন পর্যন্ত মানুষের পরিষ্কার ধারণা যে তারা নিরাপদে রাষ্ট্র ক্রস করে ফেলেছে। এটা এমন একটা পরিকল্পনার সূত্র যে একই ঢিলে অনেকগুলো বিষয়কে জানান দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে যে তোমাদের কাছে গিয়ে মারতে পারি, তোমাদের বলে না তোর ঘরে যাই মারে আসবো, এরকম একটা কথা বলে না আমাদের দেশে, যে তোমাকে আমি দেখাইলাম যে তোমার একদম কাছে যাইয়া তোমাকে আমি মারতে পারি। যেহেতু আগে বলা হয়েছে যে মারার জন্য প্রস্তুতি হচ্ছে, শেখ হাসিনার একটা ফোন কলে বলা হচ্ছে, একজনে বলতেছে আমরা ওদেরকে ঘরে ঘরে গিয়ে মারবো। তো শেখ হাসিনা বলতেছে যে আরে কইরা দেখাও। তো এই কইরা দেখাইছে মিলে আর কি, আমি যেটা বলছি যে যোগসূত্রটা মিলে। ইলেকশনের শিডিউল ঘোষণার দিন মারা হয়েছে, যখন নির্বাচন কমিশন বলছে বা পুলিশ বলছে যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আজকে থেকে শুরু। এরপরের ঘটনা হচ্ছে যে হাদিকে মেরে তারা পালিয়ে গেল, এবং স্পেসিফিক তথ্য আমরা পাচ্ছি, পুলিশের মাধ্যমে পাচ্ছি না। বিভিন্ন দেশে বিদেশে থাকা সাংবাদিকেরা বলছে কোন বর্ডার দিয়ে পার হয়েছে, কোন বর্ডারে কারা পার করেছে, তাদের নাম পাওয়া যাচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হাদির মানে খুনিদের ফোন কার কাছে ছিল, তার মা, তারপর কোন আগের দিন রাতে কোন রিসোর্টে তারা ছিল, কোন বান্ধবীর সাথে ছিল, নানা গল্প কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু পুলিশের কাছ থেকে আমরা কিছু পাচ্ছি না। পুলিশ আবার এই তথ্যগুলোকে বলছে বিভ্রান্তিকর। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো এই বিভ্রান্তি যে ছড়াচ্ছে, যদি পুলিশের কথা সত্যি হতো, এটা তো একটা প্ল্যান, মানে আপনাকে আমি মানে বিভ্রান্ত করে দিচ্ছি, আপনার তদন্তকে বিভ্রান্ত করে দিচ্ছি, তাহলে এটা কত বড় একটা মাস্টার প্ল্যান। আমি জানাজার দিন সাইফুল ভাই তো ছিলেন, আমি খুবই অবাক হয়েছি যে ওদের যেই সেক্রেটারি জাবের যে বক্তব্যটা দিয়েছে, ভেরি রাইটলি সে বলেছে যে এইটা কোনো একটা ব্যক্তি বিশেষ নয়, একটা খুনি চক্র যে অস্ত্র সাপ্লাই দিয়েছে, পার করেছে। ইভেন এর আগে খুনিকে মানে বেল করিয়ে তাকে বের করে আনা হয়েছে। পুরা যদি আপনি ওখান থেকে শুরু করেন শেষ পর্যন্ত, তাহলে দেখবেন যে এটা বাংলাদেশের আইন, পুলিশ, নির্বাচন ব্যবস্থা, আমাদের গণতান্ত্রিক চর্চা বোধ, কণ্ঠরোধ, অনেক কিছুকে আপনি এখানে সাথে মিলাতে পারবেন। এবং দেখেন, আপনি হয়তো বলবেন যে আমাদের কাছে তথ্য নাই, কে হত্যা করেছে এটা তো পরিষ্কার। ফেসবুকে গেলে দেখবেন একটা পক্ষ উল্লাস করছে, একটা পক্ষ এটা নিয়ে খুশি, তো এটা তো পরিষ্কার বোঝা যায় কারা খুশি, কারা উল্লাস করছে, তাই না? তো ফলে হাদির এই মৃত্যুটা, যার কারণে স্পার্কও করেছে সেভাবে, আমাদের অনেক পলিটিক্যাল হত্যাকাণ্ড তো হচ্ছে, স্পার্ক করেছে এমনভাবে যে আপনি দেখেন বাংলাদেশের এমন কোনো জনপদ নাই যেখানে প্রতিবাদ হয় না, এমন কোনো দল নাই, গোষ্ঠী নাই, সমাজ নাই, এমন কোনো সংস্থা নাই যারা এটার জন্য প্রতিবাদ করে নাই। এই যে দেখেন, আমরা টেলিভিশন আজকে 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর হাদিকে নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে যার প্রমাণ যে এই মৃত্যুটা আমাদেরকে এইভাবে নাড়িয়ে দিয়েছে, রাষ্ট্রের ভিতকে নাড়িয়েছে, আমাদের বিবেককে নাড়িয়েছে, মানুষকে নাড়িয়েছে। ফলে এই যে লক্ষ লক্ষ মানুষের জানাজা, তারপরে তাকে মানে দাফন করা থেকে শুরু করে এখনও ইমোশনালি মানুষ সেটাকে স্মরণ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে হাদির স্বপ্ন, এই জুলাই স্পিরিট রক্ষা করা যাবে কিনা। জুলাই স্পিরিটটা আসলে কি? জুলাই স্পিরিটটা হচ্ছে যে বাংলাদেশটাকে আমরা আমাদের আগের পদ্ধতিতে ফ্যাসিবাদী কাজে আমরা চালাবো না, আমরা বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে চাই। জুলাই স্পিরিট হচ্ছে 71-এর স্পিরিট। 71-এর স্পিরিট কী ছিল? একটা বৈষম্যহীন রাষ্ট্র। 71-এর স্পিরিট কী ছিল? যে একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র। এই তো, যেটাকে আমরা 3টা শব্দ দিয়ে খুব ভালোভাবে বলি, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। জুলাই স্পিরিটে এই রাষ্ট্রটা আমরা পাবো কি না সেটা নির্ভর করবে সামনে যে নির্বাচন।
এবং সেই নির্বাচনে আমরা যারা ওয়াদা করছি, আমরা যারা এই যে জুলাই সনদ তৈরি করেছি, আমরা বলছি যে এই নির্বাচনটাই বেসিক্যালি হবে জুলাই সনদ, কারণ এই নির্বাচনের সাথে তো গণভোটও আছে। এখন দেখেন, এই গণভোটের আলোকে আমরা যেই জুলাই সনদটা বাস্তবায়নের চিন্তা করছি, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছে যাবে। কেউ 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, বিভিন্ন সাংবিধানিক পদ নিয়োগে একক কর্তৃত্ব কারো থাকবে না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরে আসতেছে। এই যে অন্তত 8-10টা বড় বড় জিনিস, এবং যদি ওইটাও হয় যে দলের প্রধান আর মানে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান একই ব্যক্তি থাকবে না, এই বেসিক জিনিসগুলো যখন হবে, তারপরে আপনার ওই যে 70 অনুচ্ছেদের যে পরিবর্তন, এমপিরা স্বাধীনভাবে কথা বলতে পারবেন, দলের কাছে ওইভাবে বন্ধক দেওয়া থাকবে না, এগুলো চর্চা যদি হয়, এরপরে যদি আপার হাউসটা থাকে, আপার হাউসে যদি এক ধরনের গার্ডিয়ানশিপ, সেখানে যদি সুযোগ থাকে, এই নতুন বন্দোবস্তের রাজনীতিতে আমরা ঢুকতে গেলে আমার যেটা বিশ্বাস, এটা ফরিদ একটু আগে আমরা কথা বলছিলাম, যে আমরা মনে করি না যে আগের সেই 15 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থা কেউ যেতে পারবে। চাইলেও আসলে যেতে পারবে না। অনেকে সন্দেহ করছে যে নতুন যারা ক্ষমতায় আসবে তারা ফ্যাসিবাদী জায়গায় ফিরে যাবে, তাদের মধ্যে অনেক ফ্যাসিবাদী টোন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তো দেখা যাবেই, কারণ একটা পুরনো জিনিস তো হঠাৎ করে পালিয়ে যাবে না। কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিবাদ হচ্ছে, যেই ফ্যাসিবাদী আচরণ করছে সেখানে কিন্তু তরুণরা প্রতিবাদ করছে। তো এই হাদির মৃত্যুর এই যে জাগরণ, এটা কিন্তু বলছে যে জুলাই থেকে কেউ সরতে পারবেন না আপনারা। সেটা সময়ই বলে দেবে আসলে সরতে পারবে কিনা।